রাতে বেশিরভাগ বাচ্চারা ঘুমায় না, এক্ষেত্রে বাবা মারাও ঘুমায় না, তারা সারাদিন ওই বাচ্চা না ঘুমানোর কারণে টায়ার্ড হয়ে থাকে। তাদের এই ক্ষেত্রে তাদের মেন্টাল হেলথে প্রভাব পড়ে, সাংসারিক জীবনে প্রভাব পড়ে, কর্মজীবনেও প্রভাব পড়ে। সবকিছু মিলে আসলে এই বাচ্চার রাতে ঘুমানোটা অনেক জরুরি। ব্রেইন ডেভেলপমেন্টটা বন্ধ হয়ে যেতে পারে, বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হতে পারে পরবর্তী জীবনে। তো এটির জন্য আসলে কি সতর্কতা রয়েছে, মানে বাবা মার কি করণীয় উচিত এই সময়টাতে? শ্বাসকষ্ট এটা খুব অনেক বেশি থাকে, যে দ্রুত শ্বাস ওঠানামা করা। আসলে কোন কোন সংকেতগুলোকে আমরা বিপদ সংকেত হিসেবে মনে করব, বা বিশেষ করে যারা মারা তারা কিভাবে চিনবে? বুকের খাঁচা দেবে যাচ্ছে কিনা, মুখ নীলবর্ণ হয়ে যাচ্ছে কিনা, ঠোঁট নীলবর্ণ হয়ে যাচ্ছে কিনা। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী সুলতানা। আজ আমরা কথা বলবো 0 থেকে 1 বছর বয়সী শিশুদের স্বাস্থ্য সমস্যা এবং যত্ন নিয়ে। অনেক সময় আমরা বুঝতে পারি না কি কি শারীরিক সমস্যায় শিশুরা কান্নাকাটি করে। আজ আমরা জানতে চেষ্টা করব শিশু কখন বিপদের মুখোমুখি, কখন তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে। আর এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার রাকিয়া ইশরা। ডাক্তার রাকিয়া ইশরা, বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ডাক্তার রাকিয়া ইশরা, প্রথমেই একটু আপনার সম্পর্কে সংক্ষেপে জানতে চাই। MBBS পাশ করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, এবং এরপরে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে আমি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি ঢাকায় এবং ঢাকার বাইরে। পরবর্তীতে আমি গবেষণায় চলে যাই এবং অস্ট্রেলিয়া থেকে PhD সম্পন্ন করি। বর্তমানে আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে আছি, জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা করছি, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে গবেষণা করছি এবং পাশাপাশি শিক্ষকতা করছি। বাহ, তাহলে নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আজকে শিশুদের যত্ন নিয়ে জানতে পারবো। বিশেষ করে 0 থেকে যে 1 বছর বয়সী শিশুর যত্ন, এটা কিন্তু অনেক একটা সেন্সিটিভ এবং একই সঙ্গে কঠিনও। বিশেষ করে যারা নতুন মা হন তাদের কাছে তো আরও বেশি জটিল। কিন্তু তার আগে শুরুতে একটু জানতে চাইবো যে শিশুদের এই জীবনে প্রথম 1 বছর কেন এত গুরুত্বপূর্ণ? খুব ভালো প্রশ্ন করেছেন। এই সময়টা আসলে শিশুর দৈহিক এবং মানসিক বিকাশ ঘটে। শিশুরা শারীরিকভাবে বৃদ্ধি পায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় জন্মায় এবং মস্তিষ্কের বিকাশ ঘটে। সাথে সাথে এই সময় শিশুরা বিভিন্ন যে টিকাগুলো এই সময় পাচ্ছে, এবং খুব ভালো যত্ন, টিকা এবং তাদের যে বিভিন্ন বিপদ সংকেত, এগুলো যদি আমরা ঠিকভাবে জানতে পারি, তাহলে তাদের পরবর্তী জীবনে তাদের সুস্থতা কামনা করা যায়। কিন্তু আমরা যেটা জানি যে 0 থেকে 1 বছর বয়সী যে শিশুদের সাধারণত যে সমস্যাগুলো হয়, এক্ষেত্রে আসলে সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলো আসলে কি কি, মানে কমন সমস্যাগুলো কি কি? যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, শিশুরা সর্দি জ্বরে আক্রান্ত হয়, সর্দি কাশি, ঠান্ডা জ্বর, অনেক সময় সেখান থেকে আবার নিউমোনিয়া, ডায়রিয়া, জন্ডিস হতে পারে। আবার অনেকের ত্বকের সমস্যা হয়, অপুষ্টিতে ভুগে। এই সাধারণ সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। সর্দি কাশির কথা বললেন, যেটা আমরা দেখি যে গরম আসলে, শীতের সময় তো হয়, কিন্তু এখন যেহেতু গরম চলছে, তো এই সময় কিন্তু অনেক সময় দেখি আমরা বাচ্চাদের, বিশেষ করে নবজাতকদের কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, আপনি নিউমোনিয়ার কথাও বললেন। তো এটির জন্য আসলে কি সতর্কতা রয়েছে, মানে বাবা মার কি করণীয় উচিত এই সময়টাতে শিশুর যত্নে? গরমে যেটা আমরা জানি যে এই যে জীবাণুগুলো, এগুলো অনেক বেশি সক্রিয় হয়ে যায়, এবং শিশুদের শরীরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এই কারণে শিশুরা অনেক বেশি ভালনারেবল থাকে এবং তাদেরকেই সবচেয়ে বেশি সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে তাদের। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় বাবা মাকে কিছু সাধারণ নিয়ম, যেমন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে কাপড় দিয়ে পেঁচানো, মোড়ানো, বিশেষ করে একদম নতুন বাচ্চা যারা, ঠিক আছে। আবার অতিরিক্ত টাইট করে নাক বাঁধা, বা তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো, ঘন ঘন বুকের দুধ খাওয়ানো। কোনো ধরনের বিপদ সংকেত যদি থাকে, সেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। বিপদ সংকেতের কথা আপনি বারবার বলছিলেন, যে আসলে কোন কোন সংকেতগুলোকে আমরা বিপদ সংকেত হিসেবে মনে করব, বা বিশেষ করে যারা মারা তারা কিভাবে চিনবে? বলছিলাম যে বাচ্চাদেরকে যাতে তাদের শরীর অত্যধিক গরম না হয়ে যায়, আবার বেশি ঠান্ডা না হয়ে যায়, কারণ অতিরিক্ত তাপ সেটাও যেমন সমস্যা, আবার তাদের শরীর থেকে তাপ যদি বের হয়ে যেতে থাকে সেটাও সমস্যা। যদি অনেক বেশি শরীর গরম হয়ে যায় বা অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, যেমন তাপমাত্রা যদি 99.5 ডিগ্রি ফারেনহাইটের অতিরিক্ত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে এটা একটা বিপদ সংকেত। বা তাপমাত্রা যদি 35.5 এর নিচে নেমে যায়, তখন সেটাও একটা বিপদ সংকেত।
তারপরে জ্বরের সাথে আছে অনেক সময় খিঁচুনি হতে পারে, নবজাতক যারা তাদের খিঁচুনি হয়। শ্বাসকষ্ট এটা খুব অনেক বেশি থাকে, যে দ্রুত শ্বাস ওঠানামা করা, বুকের খাঁচা দেবে যাচ্ছে কিনা, মুখ নীলবর্ণ হয়ে যাচ্ছে কিনা, ঠোঁট নীলবর্ণ হয়ে যাচ্ছে কিনা, অনেক সময় হার্ট রেট অনেক দ্রুত হৃৎপিণ্ড চলতে থাকে, সেটা হার্টবিট বেড়ে যাচ্ছে, হ্যাঁ সেটাও খেয়াল করতে হবে। পাশাপাশি অনেক সময় বাচ্চা সাড়া দেয় না, তারা ডাকা হচ্ছে কিন্তু তারা সাড়া দেয় না, মুখ ঘুরানো এবং অচেতন থাকে, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না, বা তাদের খাবারের সে ঘুমিয়ে পড়ছে, খেতে পারছে না, চুষতে পারছে না, এগুলো খুব মারাত্মক বিপদ সংকেত। এই ছোট বাচ্চারা বা যারা নবজাতক তারা তো আসলে সাধারণত মায়ের বুকের দুধ খান, তো এই ক্ষেত্রে ডায়রিয়াটা কিভাবে হয়? অনেক সময় দেখা যায় যে বাচ্চার যে ইমিউনিটিটা এটা প্রপারলি থাকে না, ঠিক আছে, সেক্ষেত্রে ইমিউনিটি ডেভেলপ হতে একটা সময় নেয়। আবার ব্রেস্ট ফিডিং যেসব বাচ্চা করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়াটা বলা হয় যে ব্রেস্ট ফিডিং করলে ডায়রিয়ার বা নিউমোনিয়ার ঝুঁকি কমে যায়। আবার অনেক সময় ফর্মুলা ফিডিং যারা করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়ার প্রবণতা একটু বেশি থাকে, যেহেতু ফর্মুলাটা একটা নির্দিষ্ট পরিমাণ ভাবে বানাতে হয়, হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ মতো যদি সেটা বানানো না হয়, সেসব ক্ষেত্রে দেখা যায় যে পানির পরিমাণ বেশি বা দুধের পরিমাণ কম, সেসব ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। বা যেই বোতলটা মানে ফিডার যেটা, সেই ফিডারটা যদি পরিষ্কার ঠিক মতো করা না হয়, জীবাণুমুক্ত করা না হয়, তখন সেসব ক্ষেত্রে ডায়রিয়া সংক্রমণের প্রবণতা বেশি থাকে। ডাক্তার রাকেশ, আমরা দেখি যে এখনকার বিশেষ করে আধুনিক মারা তারা বুকের দুধ কম খাওয়াতে চান, তারা বাইরের বা তারা কৌটো দুধ বা বাইরে থেকে যারা খাবার এটা খাওয়াচ্ছে, বাড়তি খাবার খাওয়াচ্ছে বুকের দুধের বদলে। কিন্তু আমরা যেটা জানি যে 6 মাস বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে, এটি আসলে প্রয়োজনীয়তা কতটুকু? বুকের দুধ বাচ্চার প্রথম এবং প্রধান খাবার, কারণ এটা একদম সহজপাচ্য, বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমের সাথে এটা খুব ভালো করে। তো বুকের দুধ বাচ্চাকে প্রথম 6 মাস অবশ্যই খাওয়াতে হবে, এবং পারলে সেটা 2 বছর বয়স পর্যন্ত। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা মেইনলি বুকের দুধ খাওয়ানোর মাধ্যমেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা জন্মায়। তাছাড়া এটা যেটা আমি বলছিলাম যে ডায়রিয়া, নিউমোনিয়া এগুলোর ঝুঁকি কমায়। তো বুকের দুধটাই প্রথম খাবার। ফর্মুলার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় মায়েরা যেটা হয় যে প্রথম যে শাল দুধটা আসে সেটা খুব ঘন থাকে এবং বাচ্চা খুব অল্প পরিমাণে পায়। এবং শাল দুধের খাওয়ানোর সময় অনেক সময় আত্মীয় স্বজন বা অনেকে থাকে, তারা ভাবে যে বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, যেহেতু বাচ্চা ছোট মানুষ সে তো অল্প খাবে, কিন্তু অনেক সময় মা চিন্তা করে যে সে খাচ্ছে না বা দুধ পাচ্ছে না, কিন্তু ওই কলোস্ট্রাম বা শাল দুধ যে এটা অল্প পরিমাণে আসবে এবং ধীরে ধীরে বাচ্চা মিল্ক সাকিং করার মাধ্যমে মায়ের যে হরমোনটা সেটা সিক্রেশন হবে এবং যে নর্মাল যে ফ্লোটা দুধের সেটা আসবে। কিন্তু অনেক সময় ওই পর্যন্ত ওয়েট করেন না মায়েরা, তো সেখান থেকে দেখা যায় যে ফর্মুলা ফিডিংটা স্টার্ট হয়ে যায়, এবং একবার ফর্মুলা বা কৌটার দুধ খাওয়া শুরু হয়ে গেলে যেটা হয় যে পরবর্তীতে বাচ্চা আর বুকের দুধটা খেতে চায় না, এই একটা সমস্যা। এটা একটা সমস্যা। সেক্ষেত্রে বাড়তি খাবার যে দেওয়া হয় বাচ্চাদের, এটা কত বছর বয়স থেকে দেওয়া উচিত, আর এই খাবারগুলো আসলে কি রকম হওয়া উচিত? এটাও খুব ভালো প্রশ্ন, কারণ বাড়তি খাবার সেটা আসলে বুকের দুধ তো 6 মাস অবশ্যই খাবে, এবং এই 6 মাস বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না। অনেক সময় দেখা যায় যে আগে যেটা দেখা যেত মিশ্রি খাওয়াতো বা মধু, হ্যাঁ এটা আসলে 1 বছরের আগে একদমই খাওয়ানো উচিত না। 6 মাস যখন পূর্ণ হবে বাচ্চার বয়স, আমরা বলি উইনিং করা বা একটা সলিড ফুড স্টার্ট করা। ওই 6 মাসের পরে বাচ্চাকে ধীরে ধীরে বিভিন্ন সলিড খাবারগুলোতে অভ্যস্ত করতে হবে, কারণ বুকের দুধে যে আয়রনটা সেটা খুবই কম পরিমাণে থাকে, এবং 6 মাসের পরবর্তী সময় বাচ্চাদের আয়রন, ভিটামিন এগুলো শরীরের জন্য, বাড়ন্ত শরীরের জন্য প্রয়োজন হয়ে পড়ে। তো সেই সময় প্রথমে রাইস পরিজ বা আমরা যেটাকে জাউ ভাত বলি সেটা দিয়ে শুরু করা যেতে পারে, এবং প্রত্যেকটা খাবার আলাদা আলাদা করে দিতে হবে, এবং যেটা দিতে হবে সেটা 3 থেকে 4 দিন খাওয়াতে হবে টানা। এটার একটা সুবিধা হচ্ছে যে কোনো খাবারে যদি বাচ্চার কোনো অ্যালার্জি থাকে বা কোনো সমস্যা থাকে, বাচ্চার কোনো কারণে পেট খারাপ হলো, কোনো বাচ্চা খেতে চাচ্ছে না সেই খাবারটা, তখন আপনি পরবর্তীতে সেই খাবারটা তার ডায়েট থেকে বাদ দিতে পারবেন। আমরা সাধারণত অ্যাডভাইস দিয়ে থাকি যে রাইস পরিজ যেটা বললাম, জাউ ভাত, তারপরে মিষ্টি কুমড়া সেদ্ধ, সেটাকে ম্যাশ করা, গাজর সেদ্ধ ম্যাশ করা, আলু সেদ্ধ করে ম্যাশ করা, এগুলো সবগুলো আলাদা আলাদা করে 3-4 দিন খাওয়াতে হবে। আবার পাকা কলা, বিভিন্ন ফল যেগুলো পাকা কলা, আপেল, এগুলো ম্যাশ করে
সিদ্ধ করে ম্যাশ করে খাওয়াতে হয়। পাকা কলা হাতে চটকেই খাওয়ানো যায়। তো এগুলো আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো সেগুলো দিতে হবে। আর পরবর্তীতে ধীরে ধীরে মাছ, মুরগি এগুলো সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে তারপরে বাচ্চাকে দিতে হবে। এবং পরে 6 মাস আপনার এই খাবারগুলো, বিভিন্ন খাবারগুলো যখন সে অভ্যস্ত হয়ে যাবে তখন একসাথে মিলিয়ে একটা খিচুড়ি রান্না করলে তখন বাচ্চা সেটা স্বাদ গন্ধ বুঝতে পারবে এবং তখন সে এটা খেতে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো ধরনের সল্ট বা সুগার অ্যাড করা যাবে না। লবণ এবং চিনি add করা বাড়তি যাবে না। কোনো চিনি বা লবণ বাচ্চার খাবারের সাথে মিক্সড করা যাবে না। তার মানে হচ্ছে যে বাচ্চার শারীরিক এবং মানসিক গঠনে মায়ের বুকের দুধের পাশাপাশি এই বাড়তি খাবারগুলো খাওয়াতে বাড়তি হবে। খাবারগুলো খাওয়াতে কিন্তু হবে। শিশুর যে বৃদ্ধি এটি ঠিকমতো হচ্ছে কিনা এটা বাবা মারা কিভাবে বুঝতে পারবে? প্রথমত হচ্ছে এই যে খাবার খাওয়া, ব্রেস্ট ফিডিং করা, এই কথাগুলো যে বললাম এগুলো বাচ্চা করছে কিনা, খাচ্ছে কিনা ঠিক মতো, তার ঘুমের প্যাটার্নটা, সে ঘুমাচ্ছে কিনা, সে খেলাধুলা করছে কিনা, ডাকলে সাড়া দেয় কিনা, এবং বাচ্চার যে মাইলস্টোন থাকে একদম জন্মের পর থেকে প্রতি মাসে তার বিভিন্ন মাইলস্টোন থাকে, ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলি আমরা। সেই ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো 1 বছর বয়স পর্যন্ত বাচ্চা অ্যাচিভ করতে পারছে কিনা সেটা একটু দেখতে হবে। এবং এক্ষেত্রে হচ্ছে অনেক সময় বাচ্চার বাবা মারা তারা ডাক্তারের শরণাপন্ন, চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, অথবা কোনো ভালো কোনো ওয়েবসাইটে তারা ডেভেলপমেন্টাল মাইলস্টোন সম্পর্কে জানতে পারেন যে কোন সপ্তাহে বা কোন মাসে কিরকম বৃদ্ধি হবে বাচ্চার, বা বাচ্চা কি কি করবে এই সময়, তখন সেখান থেকে একটা তারা আইডিয়া পেতে পারেন। সেক্ষেত্রে শিশুর বিকাশে বিঘ্ন ঘটছে কিনা বা কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে শিশুর বৃদ্ধি বা বিকাশে বিলম্ব হচ্ছে, এটি বাবা মারা কিভাবে বুঝতে পারবেন? যেমন সিগনিফিকেন্ট কিছু মাইলস্টোন, যেমন 3-4 মাস বয়স বাচ্চা হাসছে না, হ্যাঁ বাচ্চা হাসছে না, কোনো কিছু গ্রাস্প করছে না। 9 মাস হয়ে গেছে বাচ্চা বসছে না, তার মাথা সোজা করতে পারছে না। 12 মাস বা 1 বছর হয়ে গেছে বাচ্চা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে না, কোনো সারা শব্দে সে তাকাচ্ছে না, বা কোনো কিছু সে একটু রেসপন্স করছে না, কম রেসপন্স করছে। এইসব ক্ষেত্রে বাবা মাকে বুঝতে হবে যে সমস্যা আছে। অথবা কোনো প্রত্যেকটা এই যে মাইলস্টোনগুলোর কথা বললাম, অনেক সময় দেখা যায় 1 বা একাধিক মাইলস্টোন সে অ্যাচিভ করতে পারেনি, তখনই সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, ডায়রিয়া কোন সময় শিশুর জন্য বিপজ্জনক? কোন পর্যায়ে গেলে বুঝতে হবে শিশু এখন বিপজ্জনক পর্যায়ে আছে? ডায়রিয়া শিশুদের জন্য আসলে একটি মারাত্মক রোগ, কারণ হচ্ছে এখানে পানি শূন্যতা তৈরি হয়। এবং দেখা যায় যে অনেক সময় বাবা মা ভাবেন যে না বাচ্চা ভালো আছে, কিন্তু আসলে সেখান থেকেই বাচ্চার কমপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে। ডায়রিয়া হলে যেটা হচ্ছে যে ঘন ঘন বাচ্চা পাতলা পায়খানা হবে, সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং তো করাতেই হবে, ব্রেস্ট ফিডিং চালু থাকবে যেসব বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, পাশাপাশি হচ্ছে খাবার স্যালাইন দিতে হবে। আর যদি দেখে যে বাচ্চা খেতে পারছে না, ব্রেস্ট ফিডিং করতে পারছে না, চুষতে পারছে না, তার চোখ মুখ শুকিয়ে গেছে, হ্যাঁ চোখ দেবে গেছে, তারপরে হচ্ছে তার সে একটু অচেতন, ল্যাথার্জিক ভাব আছে, বা স্কিন পিঞ্চ করলে, চামড়া টান দিলে সেটা ধীরে ধীরে চামড়াটা, ইউজুয়ালি যেটা হয় আমরা স্কিন পিঞ্চ করলে সাথে সাথে এটা চলে যায়, কিন্তু যাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়ে যায়, স্কিন পিঞ্চ করলে দেখা যাবে সেটা খুব স্লোলি যাচ্ছে, তখন সেসব ক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চা মারাত্মক পানি শূন্যতা, বিপজ্জনক অবস্থায় আছে, এবং সাথে সাথে তখন হাসপাতালে নিতে হবে। অবশ্যই। আরেকটি কথা আপনি বলছেন কাশি এবং শ্বাসকষ্ট, তো কোন পর্যায়ে কাশি এবং শ্বাসকষ্ট বাচ্চাদের জন্য বিপজ্জনক অবস্থা বোঝা যাবে? শ্বাসকষ্ট, সর্দি জ্বর যেটা নর্মাল সর্দি জ্বর, সেটার সাথে যদি কাশি থাকে ঠিক আছে, কিন্তু যদি বাচ্চা খুব দ্রুত ঘন ঘন শ্বাস নেয়, হ্যাঁ বুকের খাঁচা ডেবে যায়, এগুলো নিউমোনিয়ার লক্ষণ। এই শ্বাসকষ্ট বা কাশি সর্দি জ্বর থেকে এখান থেকে নিউমোনিয়া হতে পারে। তো যদি দেখে যে বাচ্চা খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে, বুকের খাঁচা ডেবে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখি শিশুরা কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে, তখন বাবা মারা হয়তো বলেন যে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে। তো আসলে শিশুর এই অতিরিক্ত কান্নাকাটির কারণটা কি, মূল কারণটা কি, আসলে কেন কান্নাকাটি করে তারা? প্রথমত যারা ছোট শিশু তারা তো হচ্ছে কোনো কিছু তো তারা বলতে পারে না, কান্নাই তাদের সম্বল। তো 3টি প্রধান কারণ, একটা হচ্ছে সে ক্ষুধার্ত, তাকে খাওয়াতে হবে। 2 হচ্ছে তার ওয়েট ন্যাপি,
তার সেটা অস্বস্তি হচ্ছে, সেটা পরিষ্কার করতে হবে বা সে এটা চায় না। আর ৩ নাম্বার হচ্ছে অনেক সময় বাচ্চাদের কোলিক বলি আমরা, যে তাদের হচ্ছে পেটে গ্যাস হয় এবং ওইটা হচ্ছে বার্পিং এর মাধ্যমে, খাওয়ানোর পরে আমরা বলি প্যাটিং এর মাধ্যমে বাচ্চার সেই গ্যাসটা বের করে দিতে হবে, ঢেকুরটা তুলতে হবে, তখন বাচ্চারা শান্ত হয়। আবার অনেক সময় বাচ্চা অত্যধিক টায়ার্ড থাকলে, সে ঘুমাতে চাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না, তখন সে কাঁদতে পারে। আবার কোনো কারণে যদি কোনো ইনফেকশন থাকে, কোনো ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে চেক করতে হবে কোথাও তার ফুলে গেছে কিনা, নাভি থেকে কোনো রক্ত ঝরছে কিনা, বা কোনো জায়গায় কোনো অ্যাবনর্মাল কিছু আছে কিনা, সেগুলো চেক করতে হবে। নবজাতকের পেট ব্যথা এটা কমন শুনি আমরা, কমন প্রবলেম। তো নবজাতকের পেট ব্যথাটা আসলে কেন হয়, আর এই কারণে কি পেট ব্যথার কারণে কি বাচ্চাটা বেশি কান্নাকাটি করে কিনা? অনেক সময় পেট ব্যথার কারণে অনেক কান্নাকাটি করে, কারণ হচ্ছে তাদের ঢেকুরটা তোলানো হয় না ঠিক মতো, সেক্ষেত্রে তাদেরকে যখন শোয়ানো হয় তাদের প্রচন্ড চাপে ব্যথাটা হয়। আবার অনেক সময় যেটা হয় যে বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বিভিন্ন সমস্যা থাকে, সেসব কারণ থেকে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাঁদছে। তো সেই সব ক্ষেত্রে পেটটা চেক করতে হবে যে কোনো পেট শক্ত হয়ে গেছে কিনা, বা কোনো ধরনের কোনো তার সমস্যা হচ্ছে কিনা, তো এগুলো খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে তখন বাবা মারা অনেক ধরনের মেডিসিন দেন বাচ্চাদেরকে, এটা কি ঝুঁকিপূর্ণ নাকি সঠিক? এই ক্ষেত্রে বাবা মারা যে অনেক সময় যেটা ভুল করেন যে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের কাছে শুনেন, আবার অনেক সময় ইন্টারনেট সার্চ দিয়ে তারা ওষুধগুলো নিজে নিজে খাওয়ান। সেটা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে কতটুকু খাওয়াতে হবে, কি পরিমাণ খাওয়াতে হবে, সেটা খাওয়ানো উচিত। ডাক্তার ইশরা, আর একটা কমন সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে যেটা শুনতে পাই আমরা, যে ঘুমের সমস্যা। যেমন হচ্ছে যে অনেক বাবা মারাই বলেন যে বাচ্চা, নবজাতক বিশেষ করে, তারা রাতে জেগে থাকে, দিনে ঘুমায়। এটি কেন হয় আসলে? রাতে বেশিরভাগ বাচ্চারা ঘুমায় না, এক্ষেত্রে বাবা মারাও ঘুমায় না, তারা সারাদিন ওই বাচ্চা না ঘুমানোর কারণে টায়ার্ড হয়ে থাকে। তাদের এই ক্ষেত্রে তাদের মেন্টাল হেলথে প্রভাব পড়ে, সাংসারিক জীবনে প্রভাব পড়ে, কর্মজীবনেও প্রভাব পড়ে। সবকিছু মিলে আসলে এই বাচ্চার রাতে ঘুমানোটা অনেক জরুরি। তো সেটি অনেক বাচ্চারা ঘুমায় না, তারা দিনে ঘুমায়। এটি কেন হয়? বাচ্চারা প্রথম অবস্থায় একদম জন্মের পরে দেখা যায় যে 18 ঘন্টা পর্যন্ত ঘুমায়, তো খায় হচ্ছে 2-3 ঘন্টা পর পর। তো ওই 2-3 ঘন্টা পর পর বাবা মাকে জাগাতে হবে। বাবা মা যদি না জাগায়, তখন সকালবেলা যদি বাচ্চা অনেকক্ষণ ঘুমায়, লম্বা সময় ঘুমায়, বা খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তখন খেতে খেতে ঘুমিয়ে পড়লে বাচ্চাকে কানের কাছে হালকা করে আলতো একটা স্পর্শ করে বাচ্চাকে জাগিয়ে খাওয়াটা শেষ করাতে হবে। তো বাচ্চা যদি দিনের সময় বেশিরভাগ সময় ঘুমাতে থাকে, খাওয়াটা কম খায়, তখন দেখা যাবে রাতের বেলা সে জেগে থাকবে। তো পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে বাচ্চাদেরকে তারা কিছু ক্লু দেয়, যেমন হচ্ছে রাতে গোসল করানো, বা গা হাত পা স্পঞ্জ করে দেয়া। রাতে বাচ্চাদের গোসল করানো, সেটা কিভাবে? সেটা হচ্ছে বাচ্চাদের ছোট যে গোসলের বল থাকে, গরম পানিতে গোসল করাতে হবে? অবশ্যই উষ্ণ গরম পানি, সেখানে বাচ্চাকে, এবং খুব বেশি না, যাতে ঠান্ডা না লাগে এমন ভাবে এই গোসলটা করানো, এই কারণে যে যাতে সে একটা প্রশান্তি অনুভব করে, তার ক্লান্তিটা চলে যায়, এবং সে বুঝবে যে প্রতিদিন যদি একই টাইমে এই কাজটা করানো হয়, তখন সে বুঝবে যে এটা হচ্ছে পার্টিকুলার একটা টাইম, যে সময় তাকে আরামে নিশ্চিন্তে ঘুমাতে হবে, তাকে বোঝাতে হবে ক্লু দিয়ে যে এখন এটা রাত। ছোট বাচ্চাদের ওই ধারণাটা থাকে না, তো এখন রাত, এখন দিন। তো ওই রাতের যে টাইমটা পার্টিকুলারলি, ওই টাইমে যদি বাচ্চাকে এভাবে গোসল করানো যায়, বা হালকা করে গা হাত পা স্পঞ্জ করে তাকে যদি একটু হাত পায়ে আলতো করে আরাম দেয়া, তারপরে হচ্ছে তাকে একটু লুলাবাই করা, তখন দেখা যায় যে বাচ্চা আরামে ঘুমাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার মনে হয় বলা দরকার, অনেক সময় বাচ্চারা কোলে ঘুমায়। তো কোলে ঘুমানোর পরে বাচ্চাকে যখন বিছানায় শোয়ানো হয়, তো তখন দেখা যায় যে বাচ্চা ঘুম থেকে জেগে যায়, কারণ হচ্ছে সে ওই কমফোর্টটা আর পায় না। এই জন্য বাচ্চাকে তার নির্দিষ্ট জায়গায়, তার যদি কট থাকে বা খাট থাকে, যেটাই থাকুক, সেখানে তাকে চিৎ করে শুয়ে দিতে হবে, ওখানেই তাকে আলতো করে প্যাকিং করে ওখানটাতেই তাকে ঘুম পাড়াতে হবে। তাহলে সে বারবার উঠে যাবে না, কারণ সে মনে করছে যে তার ওইটাই আরাম, ওখানেই থাকতে চায়, তখন সে কান্না করতে থাকে। এটা হচ্ছে যে শিশুদের নিরাপদ ঘুমের বেশ কিছু উপায় আমরা জানলাম। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি ছোট শিশুরা অনেক ধরনের দুর্ঘটনা বা আঘাত পায়, তো সেটি কিভাবে প্রতিরোধ করা সম্ভব? আমাদের দেশে বেশিরভাগ সময় যেটা হয় যে মা এবং বাচ্চা একই খাটে ঘুমায়, একই সাথে, অনেক সময় হাতের উপর বাচ্চার
মায়ের হাতের উপর বাচ্চা ঘুমায়, সেসব ক্ষেত্রে অনেক সময় মা যদি অবচেতনে বাচ্চার উপর অনেক সময় পড়ে যায়, সেসব ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা সাফোকেটেড হতে পারে। আবার বাচ্চার যে খাটটা, সেই খাটে যদি অত্যধিক বালিশ, কম্বল বা খেলনা এই জাতীয় জিনিস যদি থাকে, তখন দেখা যায় যে বাচ্চা কোনো কারণে সাফোকেটেড হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ঘুমানোর সময়। আর ঘুমানো ছাড়া যখন বাচ্চা আস্তে আস্তে ক্রলিং করা শিখে, সে একটু হামাগুড়ি দিচ্ছে, এটা ধরছে, তখন সেক্ষেত্রে দেখা যায় ওটা আরো বেশি বিপজ্জনক। কারণ বাচ্চা অনেক কিছু মুখে দেয়, অনেক সময় কয়েন, ব্যাটারি বা সেফটি পিন এগুলো বাড়িতে থাকে, এগুলো বাচ্চারা অনেক সময় চোকিং হয়ে যায়, গিলে ফেলে। তো এগুলো ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে। একদমই তাই। তো বাচ্চাদেরকে আসলে আনঅ্যাটেন্ডেড রাখা যাবে না, সবসময় তাদেরকে মনিটর করতে হবে, দেখতে হবে যে ওরা কি করছে, কাউকে না কাউকে তাকে কাছাকাছি থাকতে হবে। থাকতে হবে। আরেকটি বিষয় ডাক্তার ইশরা, সেটা হচ্ছে যে অনেক বাচ্চা আমরা দেখি যে তারা এসি রুমে ঘুমায়। তো আমরা শুনি যে এসি রুমে যদি বাচ্চাদের ঘুমানো হয় বা ঘুমায় যেসব বাচ্চারা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। এটি বিষয়ে একটু ব্যাখ্যা চাচ্ছি, আসলে এটি কি, এটির ব্যাখ্যা কি, সায়েন্টিফিক ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা আসলে খুবই সাধারণ। কারণ যখন আপনি বাইরের যে রোগ জীবাণু, বাইরের যে এনভায়রনমেন্ট, সেটাতে এক্সপোজ হবেন না, তখন সেখান থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ধীরে ধীরে কমতে থাকে। এবং এসি বাতাস থেকে বলা হয় যে অনেক সময় বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তো যেসব বাচ্চারা কন্টিনিউয়াস তারা এসি রুমের মধ্যে থাকছে, দেখা যায় তাদের অনেক সময় অ্যালার্জির সমস্যা হতে পারে, বা অনেকের ঠান্ডাজনিত যে সর্দি বা জ্বর এগুলো অনেক সময় থাকতে পারে। তো বাচ্চাকে আসলে নির্দিষ্ট সময় পর পর প্রাকৃতিক যে আবহাওয়া, সেই আবহাওয়ায় বাচ্চাকে এক্সপোজ করতে হবে, তাহলে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তার মানে হচ্ছে বাচ্চা এসি রুমেও ঘুমাবে, কিন্তু তাকে মাঝে মাঝে বাইরে বের করতে হবে। অবশ্যই এটি হচ্ছে সবচেয়ে আদর্শ। আর এসি রুমে আসলে এখন তো সবাই তো আর এসি রুমে রাখতে পারে না, কিন্তু যারা দেখা যায় যে এসি রুমেই কন্টিনিউয়াস রাখছে, যে বাচ্চাকে একটা নির্দিষ্ট কমফোর্ট দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চার অ্যাডাপ্টেশন এমন হয়ে যাবে যে সে পরবর্তীতে যে ন্যাচারাল ওয়েদারটা, সেই ওয়েদারের মধ্যে সে অ্যাডাপ্টেশনটা ভবিষ্যতে তার থাকবে না। এই কারণে এসিতে কম থাকাই ভালো। আচ্ছা, আমরা এবার একটু নবজাতক থেকে আরেকটু একটু 1 বছর বা 2 বছরের বাচ্চাদের দিকে যেতে চাই, যাদের দাঁত উঠছে। অনেক সময় দাঁত ওঠাটা অনেক যন্ত্রণাদায়ক বা ব্যথা যুক্ত হয়। এটি প্রতিরোধ করার কি উপায় আছে, বা এটা প্রতিকারের কি উপায়? দাঁত ওঠা একটা নর্মাল প্রক্রিয়া। এই সময় দেখা যায় যে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ছে, সে অনেক সময় প্রচন্ড ব্যথা অনুভব করে, তার গাম যেটা মাড়ি অত্যন্ত ব্যথা হতে থাকে, এবং সে খুব ইরিটেবল ফিল করে, অনেক সময় সে প্রচুর কান্নাকাটি করে। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক মেডিসিন দেয় বা অনেক শক্ত জিনিস দেয়। সেটার চেয়ে হচ্ছে বাড়িতে তৈরি করা বিভিন্ন খাবার আছে, সেই খাবারগুলো দেয়া যেতে পারে, শক্ত খাবারগুলো। হ্যাঁ, আবার মানে বাচ্চাদেরকে এমন খাবার, ছোট দানা জাতীয় খাবার দেওয়া উচিত না, বাদামের মতো, যেগুলো হচ্ছে চোকিং করে। 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে এই ধরনের খাবারগুলো আবার দেওয়া উচিত না। তো সেই আবার অনেক কিছু টিথিং রাস্ক পাওয়া যায়, সেক্ষেত্রে বাচ্চা যদি ওই টিথিং রাস্কগুলো মুখে দেয় বা একটু চিবায়, তাহলে তার ভালো লাগে। এবং সবচেয়ে বেটার হচ্ছে গাম ম্যাসেজ করে দেওয়া মাড়িটাকে 1 থেকে 2 মিনিট মা বা যেই হোক, বাবা পরিষ্কার হাতে সুন্দর করে জেন্টলি মাড়ির ভেতরটাকে যদি ম্যাসেজ করে দেয়, তাহলে আরাম পায়। আবার কোল্ড কম্প্রেস বা আইস যে প্যাক, হ্যাঁ, বা ইয়োগার্ট জাতীয় ঠান্ডা যে খাবারগুলো, এগুলো দিলেও বাচ্চা মুখে আরাম পাবে। আর একটা বিষয় একটু আপনাকে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে আমরা যে বেশ গতকালই বোধহয় একটা খবরে দেখছিলাম যে লিচুর বিচি আটকে একটা শিশু মারা গেছে। এটা কিন্তু আমরা এরকম এই মৌসুমে, ফলের মৌসুমে কিন্তু প্রায় আমরা শুনি। তো যখন গলায় শিশুর বাচ্চাদের কিছু আটকে যায়, সেটা পয়সা হতে পারে বা কোনো ফলের বীজ হতে পারে, সেটা যদি আটকে যায়, সেই মুহূর্তে কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে এইসব ক্ষেত্রে বাচ্চার পিঠে, যদি ছোট বাচ্চা হয় তাহলে পিঠে তাকে প্যাটিং করে, সেটা তার বাবা বা মা তার পেটের দিকে চাপ দিয়ে পিঠে যদি প্যাটিং করে, তখন সেক্ষেত্রে অনেক সময় সে সেটা বের করে দেয়। আবার বড় বাচ্চা বা বড় মানুষের ক্ষেত্রে একইভাবে চাপ দিয়ে তারপরে প্যাটিং করলে বের হয়ে যায়। এবং সেটা যদি বের না হয়, তখন সেক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে।
সঙ্গে সঙ্গে তখন জি। ডাক্তারের কাছে নিয়ে অনেক যেতে সময় হবে। কারণ এখান থেকেই হচ্ছে দেখা যায় সে শ্বাসনালীতে তার ইয়ে হয়ে যায় এবং খাদ্যনালীতে আটকে গেলে শ্বাসনালী কম্প্রেস করলে তখন সে শ্বাস নিতে পারে না এবং ওখান থেকে অনেক সময় তার ব্রিদিং ডিফিকাল্টিস হয়ে যেতে পারে, আবার তার ইনজুরিও হয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে ইমার্জেন্সিতে দ্রুত নিয়ে যেতে হবে। শিশুদের আরেকটা সমস্যা আমরা দেখি, তাদের জন্ডিস হয়। এটি কেন হয় আর এটি প্রতিকারে কি উপায় রয়েছে? জন্ডিসটা সাধারণত হচ্ছে নতুন যে বাচ্চা জন্ম নেয় তাদের ক্ষেত্রে জন্ডিসটা অনেক সময় দেখা যায় যে নবজাতক ২৪ ঘন্টা আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার যে শরীরে যে লাল রক্তকণিকা আছে সেখান থেকে সেটা ভেঙে বিলিরুবিন তৈরি হয় এবং বাচ্চার যে লিভারটা সেটা অত পরিপক্ক থাকে না। তো দেখা যায় যে ওই বিলিরুবিনটা সে শরীর থেকে বের করতে পারে এবং এটার কারণে তার শরীরে একটা বিলিরুবিন একটা ইয়েলো পিগমেন্ট, তো ওইটার কারণে শরীর হলুদ দেখায়। তো ওইটা যদি অনেক সময় দেখা যায় যে এটা সাধারণ কারণে হয়, হ্যাঁ কোনো কারণ নাই, যেটা বললাম লিভারের ইম্যাচিউর লিভার। আর অনেক সময় প্যাথোলজিক্যাল যে কজগুলো থাকে যে লিভারে কোনো সমস্যা আছে বা বাচ্চার অন্য কোনো রোগ আছে, সেসব ক্ষেত্রে দেখা যায় যে প্যাথোলজিক্যাল জন্ডিসটা ডেভেলপ করে যায় এবং এইসব ক্ষেত্রে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলি, এই কারণে যে জন্ডিস থেকে তার ব্রেইনে যে তার ব্রেইন ডেভেলপমেন্টটা বন্ধ হয়ে যেতে পারে, বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হতে পারে পরবর্তী জীবনে, কারণ বিলিরুবিন বেড়ে গেলে সেটা ব্রেইনে চলে যায়। তো এই কারণে যেটা করা হয় যে ফটোথেরাপি দেওয়া হয়। হ্যাঁ, ফটোথেরাপি দেওয়া হয়। নর্মাল ফিজিওলজিক্যাল জন্ডিসটা আপনাতেই চলে যায়, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে চলে যায়, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস ট্রিটমেন্ট না করলে, যেটা বলছি যে ফটোথেরাপি বা অনেক সময় রক্তের আমরা বলি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, রক্ত এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হয় এবং সেক্ষেত্রে বাচ্চাকে হাসপাতালে থাকতে হয়। তো ফটোথেরাপি অনেক সময় অনেকে ভাবে যে আমরা সূর্যের আলোতে রাখতে পারি, কড়া আলোতে রেখে দিল বাচ্চাকে, জন্ডিসের বাচ্চাকে, সেই সব ক্ষেত্রে বলা হয় যে বাচ্চাকে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না, বা মৃদু আলো সকাল 7টা থেকে 9টার মধ্যে যে লাইটটা আসে ইনডাইরেক্ট সানলাইট, মানে মৃদু আলোতে বাচ্চাকে চোখটা এবং তার নিচের অংশটুকু ঢেকে বাচ্চাকে আমরা রাখতে পারি 20 থেকে 30 মিনিট এরকম। তো সেসব ক্ষেত্রে ধীরে ধীরে বিলিরুবিন ঠিক হয়ে যায়। জন্ডিসের সঙ্গে আরেকটা বিষয় আমরা যেটা জানি, যেমন যেসব মারা প্রেগনেন্সি টাইমে তাদের ডায়াবেটিস ছিল, তো বেবি হওয়ার পরে সেই ডায়াবেটিস কি বাচ্চার কোনো প্রভাব ফেলে কিনা বাচ্চার শরীরে বা বাচ্চার বেড়ে ওঠায়? অনেক সময় যেটা হয় যে ডায়াবেটিস যেসব মায়েদের থাকে তাদের ক্ষেত্রে বাচ্চা একটু বড় হয়। তো সাধারণত বাচ্চার কোনো সমস্যা ওভাবে হয় না, কিন্তু যদি মায়ের ডায়াবেটিস ছাড়াও আরও অন্য কোনো শারীরিক কোনো সমস্যা থেকে থাকে, ইনফেকশন থাকে বা অন্য কোনো কিছু ইনফেকশন রিলেটেড কিছু থাকে, তখন সেখান থেকে বাচ্চার শরীরে ইনফেকশন ছড়াতে পারে। তো সাধারণত বড় ধরনের কোনো কিছু হয় না। আরেকটা বিষয় আছে অপুষ্টি। আমরা দেখি নবজাতক থেকে শুরু করে যারা ঠিক 1 থেকে 5 বছরের বাচ্চা, তারা অনেকে অপুষ্টিতে ভোগেন। তো আসলে অপুষ্টিটা কেন হয় আর এটি প্রতিরোধের কি উপায় রয়েছে? অপুষ্টির প্রথম যেই কারণটা সেটা হচ্ছে যে বাচ্চা ঠিকমতো, একদম নবজাতক বাচ্চা, সে ঠিকমতো দুধ পাচ্ছে না অথবা সে দুধ ঠিকমতো খাচ্ছে না, আইদার তাকে ঠিকমতো খাওয়ানো হচ্ছে না, অনেক সময় পজিশনের সমস্যা থাকে ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে, তখন সেসব ক্ষেত্রে বাচ্চা দেখা যায় যে অপুষ্টিতে ভুগতে পারে, সে ব্রেস্ট মিল্কটা ঠিকমতো পাচ্ছে না। আবার অনেক সময় বাচ্চার নিজস্ব কোনো সমস্যা আছে, সে ব্রেস্ট মিল্ক সাক করতে পারছে না বা তার সে খেতে পারছে না, তখন সেসব ক্ষেত্রে বাচ্চা আন্ডার নিউট্রিশন বা অপুষ্টিতে ভুগতে পারে। এছাড়াও বাচ্চার বিভিন্ন শারীরিক বা প্যাথোলজিক্যাল সমস্যা থাকতে পারে। দেখা গেল যে তার যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম যেটা, হ্যাঁ, সেখানে তার এই যে পুষ্টি যে নিউট্রিশনগুলো সেগুলো অ্যাবজর্ব করা বা হজম করার মতো তার শরীরে অবস্থা নাই। অনেক সময় সেগুলো শরীরে ঠিকমতো শোষণ হয় না, নিউট্রিশনগুলো, পুষ্টিগুলো, তখন সেসব ক্ষেত্রে বাচ্চা অপুষ্টিতে ভুগতে পারে। এবং অপুষ্টি থেকে প্রথম
মাই এটা সবচেয়ে আগে শনাক্ত করতে পারবে, কারণ মা বুঝবে যে বাচ্চা ঠিকমতো খাচ্ছে না, বা বাচ্চা যে পরিমাণ ওজন ওয়েট গেইন করার কথা সেটা তার হচ্ছে না। অনেক সময় গ্রোথ স্টান্টিং হয়ে যায়, বাচ্চা একটা পার্সেন্টাইল চার্ট আছে, সে অনুযায়ী সে বাচ্চাটা তার বয়সের সাথে সাথে তার ওয়েট এবং হাইট তার বাড়ছে না, তখন সেখান থেকে বোঝা যাবে যে বাচ্চা অপুষ্টিতে ভুগছে। অনেক মারা তো বলেন, অভিযোগ করেন যে বাচ্চা এত খায় তারপরও তার ওয়েট গেইন করছে না বা শুকিয়ে যাচ্ছে, এরকম অভিযোগও শুনি আমরা। তো এটা আসলে কেন হয়? অনেক সময় যেটা হয় যে মায়েরা অনেক সময় পিয়ার প্রেশারে থাকে, যেটা হয় যে আমরা বলি যে বাচ্চা হ্যাঁ বলবে যে একটা ভিটামিন ট্যাবলেট দেয় না বা কিছু, বাচ্চা তো খাচ্ছে না ঠিক মতো। অনেক সময় বাচ্চা আসলে খায় কিন্তু তার ওয়ার্কআউটটাই অনেক বেশি হয়, অনেক অ্যাক্টিভ চাইল্ড থাকে। আমরা এই জন্য জিজ্ঞেস করি যে বাচ্চা কি খেলাধুলা করছে, খাচ্ছে খেলাধুলা করছে, কিন্তু তার ওয়েট গেইন হচ্ছে না। এতে মা মনে করছে যে বাচ্চা মনে হয় অসুস্থ বা বাচ্চার কোনো সমস্যা আছে। বাচ্চা যদি খেলাধুলা করে, ঠিকমতো খায় এবং দেখা যায় যে সে তার যদি মনোযোগ থাকে, সে যদি দুর্বল ফিল না করে, তখন সেক্ষেত্রে আমরা বলি যে না, সব ঠিক আছে। আবার অনেক সময় জেনেটিক কারণেও অনেকে একটু থিন হতে পারে বাচ্চারা, সেসব ক্ষেত্রেও আমরা বলি যে আস্তে ধীরে ঠিক হবে আর কি। তার মানে বাচ্চা যদি রেগুলার খায়, ঠিকমতো খায়, কিন্তু ওয়েট গেইন হচ্ছে না, কিন্তু বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আসলে চিন্তার কিছু নাই। ডাক্তার রাকেশ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে একটা শেষ প্রশ্ন করতে চাই। ইদানিং আমরা দেখি যে বাবা মারা, বিশেষ করে মারাই তো খাওয়ায়, বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে খাওয়ান বা টেলিভিশনে কার্টুন দেখিয়ে খাওয়ান। তো এই যে স্ক্রিন টাইমটা, এটা বাচ্চাদের জন্য কি ক্ষতিকারক হলে আসলে কতটা ক্ষতিকারক? WHO-র একটা আছে যে বাচ্চাদেরকে 2 বছরের আগে কোনো ধরনের স্ক্রিন এক্সপোজ করা উচিত না, ঠিক আছে? কারণ এতে তার মারাত্মকভাবে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত তার ডিফিকাল্টিস তৈরি হয়। কারণ সে তো তার মায়ের মুখের কথা শুনেই তার ভাষা শিখবে, পরবর্তীতে তার কমিউনিকেশনের সমস্যা হয়, সোশ্যাল ইন্টারেকশনের সমস্যা হয়, এবং সর্বোপরি তার কগনিটিভ যে ডেভেলপমেন্টটা, ব্রেইনের যে ডেভেলপমেন্টটা, সেটা হয় না। আরেকটা যেটা সমস্যা হয় যে যেসব বাচ্চারা মানে শুধু স্ক্রিন দেখে এবং খাবার খায়, তখন সেসব ক্ষেত্রে সে খাবারের যে স্বাদ, গন্ধ, টেস্টটা সে বুঝতে পারে না, এবং পরবর্তীতে এর প্রতি তার অনীহা চলে আসে, এবং কন্টিনিউয়াস যে একটা কালারফুল স্ক্রিনের মধ্যে সে দেখছে, এটাতে তার মধ্যে ফাইট অর ফ্লাইট একটা রেসপন্স আমরা বলি যে এটা অ্যাকুট স্ট্রেসে থাকলে হয়। অ্যাকুট স্ট্রেস যখন থাকে তখন শরীর থেকে অ্যাড্রেনালিন, কর্টিসল এগুলো সিক্রেশন হয়, এবং এগুলোতে হার্ট রেট বেড়ে যায়। হ্যাঁ, এবং এগুলো পরবর্তীতে বাচ্চাদেরকে বিভিন্ন শারীরিক জটিলতা, শারীরিক সমস্যার দিকে নিয়ে যায়। এটি প্রতিকারের উপায় হচ্ছে যে স্ক্রিন না দেখে আমরা যেটা সবসময় ছোটবেলায় দেখে আসছি যে বাবা বা মা বিশেষ করে বাচ্চাকে গল্প বলছে বা বাচ্চাকে কোনো একটা অ্যাক্টিভিটি করে খাবার খাওয়াচ্ছে, তো ওইটাই সবচেয়ে ভালো কমিউনিকেশনের জন্য এবং বাচ্চাকে খাওয়ানোর জন্য। এবং খাবারের যে খাবারটা দেখানো, তাকে পারলে মাঝে মাঝে 6 মাস বয়সী বাচ্চা বা এর পরবর্তী 9 মাস বয়সে বাচ্চারা নিজেরাই যখন চামচ ধরতে পারে বা একটা কিছু গ্রাস্প করতে পারে, তখন সেক্ষেত্রে দেখা যায় যে তাকে যদি নিজে দেয়া হয় এবং সে যদি এটা নিজে খেতে পারে, তখন সেখান থেকে তারও নিজের একটা রেসপন্সিবিলিটি ডেভেলপ করে যায় বাচ্চারা, তখন নিজে খাওয়ার প্রতিও আগ্রহ তৈরি হয় তাদের। একদম সবশেষে আরেকটা বিষয় জানতে চাই, এটা জানার আগ্রহ থেকেই জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যে তাদেরকে ব্ল্যান্ড করে খাওয়ানো হচ্ছে, যে কোনো মানে খিচুড়ি ধরেন অনেক ধরনের সবজি টবজি দিয়ে সেটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তাকে খাওয়ানো হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই বাচ্চাটা ভাত খেতে পাচ্ছে না, মানে তাকে ওই লিকুইড জাতীয় খাবারই দিতে হচ্ছে। তো এটি আসলে প্রতিকারের কি উপায় রয়েছে? এটা আসলে প্রথম কথা হচ্ছে, প্রথম 6 মাস যখন বাচ্চাকে উইনিং স্টার্ট করা হয়, তখন কিন্তু খাবারগুলো ম্যাশ করেই দিতে হবে, এবং ম্যাশটা আসলে খুব বেশি একদম তরল ম্যাশ এরকম হওয়া যাবে না, ওইটা খুব ঘন থাকতে হবে, এবং কিছু দানাদারও থাকতে পারে, দানাদার থাকলে সুবিধা। এবং 7-8 মাস 9 মাসের দিকে যখন যাবে, বাচ্চা হচ্ছে আস্তে আস্তে যে পারিবারিক যে খাবারগুলো, এগুলো তাকে ধীরে ধীরে তার খাবার খাওয়ার জন্য তাকে দিতে হবে, অফার করতে হবে বাচ্চাকে, ঠিক আছে? তো ওখান থেকে দেখা যাবে যে বাচ্চার খাদ্যাভ্যাসটা আস্তে আস্তে ম্যাশড খাবারের থেকে যে সলিড খাবার যেগুলো, সেগুলোতে সে অভ্যস্ত হবে। কিন্তু একদমই যদি বাচ্চাকে অফার না করা হয়, না দেওয়া হয়, এবং সবসময় যদি এভাবে তরল ম্যাশ করে দেওয়া হয়, তখন সেসব ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা পরবর্তীতে তাদের চিবিয়ে খাওয়ার অভ্যাস থাকে না, অনেক সময় গিলে ফেলে খাবার, এবং তাদের স্বাদ গন্ধ বুঝতে অসুবিধা হয়। এবং প্রথমেই যেটা বলেছিলাম, দানাদার খাবার খেতে পারেন। প্রথম বলেছিলাম
যে খাবারগুলো আলাদা আলাদা করে খাওয়ানো উচিত, এবং কোনো খাবারের মধ্যে এক্সট্রা অ্যাডেড কোনো সল্ট, সুগার বা স্পাইস কিছু অ্যাড করা যাবে না। সে একদম যে ন্যাচারাল ফুডের যে টেস্ট, যে স্মেল, সেটা তাকে বুঝতে পারতে হবে, বুঝতে দেওয়ার সুযোগ দিতে হবে। একদমই তাই। ডক্টর রাকেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আশা করছি আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের যারা দর্শকরা রয়েছেন, বিশেষ করে যারা নতুন মা হয়েছেন, যাদের নবজাতক রয়েছেন, শিশু রয়েছেন, তাদের নিশ্চয়ই অনেক কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, হ্যালো ডক্টরের আজকের আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম জন্ম থেকে 1 বছর একটি শিশুর জীবনের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সামান্য অসতর্কতাও বড় সমস্যার কারণ হতে পারে। আবার সঠিক যত্ন ও সচেতনতায় একটু শিশুকে সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ দিতে পারে। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে আরও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন কোনো একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে বাংলা নিউজের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।